This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সমস্ত বড় খবর নিয়ে শুরু করছি সন্ধ্যে সুপার প্রাইম টাইম শর্মিষ্ঠা লিমার সঙ্গে আমি মঞ্জিরা রয়েছি। আর সবার আগে আজকে নজর কোন দিকে আমাদের ছিল, সারা দিন দিল্লিতে নজর ছিল। আর দিল্লিতে আমরা দেখলাম কিভাবে এজেন্সির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সংঘাত, এবং আজ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তোপ দাগলেন তারপর জবাব দিয়েছে নির্বাচন কমিশনও। তৃণমূল নেত্রীর সব প্রশ্নের জবাব দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। এই মুহূর্তের সব থেকে বড় খবর, যে কোনো অবস্থায় আইনের শাসন বজায় রাখতে হবে। কেউ আইন হাতে তুলে নিলে কমিশন তার ক্ষমতা প্রয়োগ করবে। আর কি বললো কমিশন? শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো সরাসরি তার সঙ্গে। শ্রাবন্তী, কমিশন পরিষ্কার করে স্পষ্ট করে বলে দিয়েছে আজ যে তাদের ক্ষমতা, তারা কি করতে পারে, তুমি যদি একটু বড় দর্শকদের। দেখো মঞ্জিরা, কার্যত এটা একটা সংঘাতে পরিণত হয়েছে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে ঘোষণা করেছিলেন, তারপরেই এটা স্পষ্ট হয়ে গেছিল যে এই প্রথমবার এসআইআর যখন চলছে তার সাথে সরাসরি জ্ঞানেশ কুমারের দেখা হবে। এর আগে জ্ঞানেশ কুমারকে একাধিক নামে তিনি বক্তব্যও রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সরাসরি যখন তিনি দেখা করেছেন, তারপর তিনি বলেছেন যে কমিশন অনেকটা ঔদ্ধত্য আচরণ করেছে। তারপরেই একটি বিবৃতি জারি করেছে কমিশনের পক্ষ থেকে। সেই বিবৃতির মধ্যে লেখা হয়েছে, যেটা জ্ঞানেশ কুমারের পক্ষ থেকে এই বিবৃতি জারি করা হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের সরাসরি তারা তাদের বিরুদ্ধে বলেছেন। তৃণমূল কংগ্রেসের বিধায়করা প্রকাশ্যেই কমিশন এবং বিশেষ করে সিইসির বিরুদ্ধে আপত্তিকর এবং হুমকিমূলক ভাষা ব্যবহার করেছেন। একই সঙ্গে কমিশন মনে করিয়ে দিয়েছেন যে নির্বাচনী কর্মকর্তা তাদেরকে যেভাবে হামলার শিকার হতে হয়েছে সেই ঘটনার কথা উল্লেখ করে তারা বলেছেন তৃণমূল কর্মী এবং বিধায়করা ইআরও এবং যারা এসডিও বিডিও ছিলেন তাদের উপর শুধু আক্রমণ করেছে এমন নয়, তাদের সঙ্গে তাদের অফিস পর্যন্ত ভাঙচুর করেছে। একই সঙ্গে বিএলওদের যে কথাটা বলা হচ্ছে বারবার, যে বিএলওরা এখনো পর্যন্ত পর্যাপ্ত টাকা পাননি, বিএলওদের যে টাকা পয়সা সেটাও কতটা দেওয়া হয়েছে এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তোমার মনে থাকবে মঞ্জিরা, এর আগেও আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন বেরিয়ে আসেন এবং তারা যখন অভিযোগ করেন, ঠিক একই রকমের কড়া সমালোচনা করে বিবৃতি জারি করা হয়েছিল কমিশনের পক্ষ থেকে। বেশ, অর্থাৎ এক কথায় শ্রাবন্তী তোমাকে ধন্যবাদ। এক কথায় কমিশন পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে যে কোনোভাবেই আইনের পথেই তারা চলবে, আইনের শাসন বজায় রাখতে হবে এবং কোনো রকম এ ধরনের কোনো পদক্ষেপ তারা অন্তত বরদাস্ত করবে না। অর্থাৎ এখনো পর্যন্ত আমরা যা বুঝতে পারলাম যে মুখ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা বিষয় বুঝিয়ে দেওয়া হয়েছে যে এসআইআর এর বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ বরদাস্ত নয়। কিন্তু আজকে যে বৈঠক হলো নির্বাচন সদনের, সেই বৈঠকের পর বেরোনোর পর আমরা দেখলাম যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক বেশ কিছু অভিযোগ করেছেন, কমিশনকে নিশানা করেছেন, নির্বাচন কমিশনকে মিথ্যেবাদী বলে আক্রমণ করেছেন এবং তিনি বলেছেন বহুদিন রাজনীতি করছেন কিন্তু এরকম ঔদ্ধত্য আগে দেখেনি। সরাসরি শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের শেষে নির্বাচন সদনের বাইরে ঠিক কি অভিযোগ করেছেন। हम उसको बॉयकॉट करके चलाया, हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. He is very arrogant. जानबूझ के इतना खराब बिहेव हम लोगों के साथ किया है। मैंने कहा है कि आई एम सॉरी कि आपका साथ हम लोगों ने मिलकर जस्टिस देने के लिए आए थे। जस्टिस तो नहीं मिला, लेकिन आप इंजस्टिस कर रहा है और झूठा बात कह रहे हैं। He's a great liar, giving some briefing after our queries. All are wrong. All are lie, garbage of lie. हम 5 लेटर दिया, एक भी रिप्लाई उन्होंने नहीं दिया। आपकी त्रिपुरा से बीजेपी माइंडेड ऑफिसर को लेके इलेक्शन कमीशन में ऑफिस के बैठता है और सबको नाम करता है। इन्होंने जानबूझ के सुप्रीम कोर्ट का वर्डिक्ट नहीं मानते हैं, पूरा वर्डिक्ट वायलेट करते हैं। बीजेपी रहेगा तब तो सब रहेगा ना, आप लोगों को कुर्सी बचेगा, लेकिन आप तो कुर्सी आज बचा सकता है, काल नहीं बचेंगे। हमने बहुत इलेक्शन कमीशन देखा, नवीन कुमार से लेके टीएन सेशन वेरी स्ट्रॉन्ग हमने देखा।
ये लोग कभी ऐसा कोई पार्टी के लिए पैरोट नहीं बना है, कोई तोता पाखी नहीं बनाए, कोई हिज मास्टर वॉइस नहीं बनाया। इसी के लिए हम लोगों को ह्यूमिलिएट किया है, हम लोगों को बात बोलने का बाद रिप्लाई नहीं दिया है ठीक से, ठीक ढंग से, हम लोगों को सम्मान किया है, हम लोगों को इंसल्ट किया है। इसी के लिए हम लोगों ने उनको बॉयकॉट करके चलाया मीटिंग। আমার সঙ্গে আমার সহকর্মী জ্যোতির্ময় রয়েছে। জ্যোতির্ময়, এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা আগেও বেশ কিছু রাজনৈতিক দল করেছে, কিন্তু এই ছবিটা দেখা যায়নি। এভাবে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি বিরোধিতায় একেবারে দিল্লির রাজপথে নেমেছেন দেখা যায়নি। এভাবে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন সদনের বাইরে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর কড়া কড়া ভাষায় আক্রমণ করছেন দেখা যায়নি। এটা তো আর রাজ্য রাজনীতির ইস্যু নয়, জাতীয় রাজনীতির বিগ ব্রেকিং বলা যেতে পারে, নজিরবিহীন ইস্যু। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন তা কিন্তু সমগ্র বিরোধী শিবিরের জন্য জাতীয় রাজনীতিতে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তার একটি পথ তিনি প্রশস্ত করে দিচ্ছেন। অর্থাৎ এই জঙ্গি বা এই আক্রমণাত্মক অবস্থানটাই এসআইআর এর বিরুদ্ধে লড়াইয়ের, কমিশনের বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র পথ, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এস্টাবলিশ করছেন। তিনি পরপর 3 বার বলেছেন যে জ্ঞানেশ কুমার, জাতীয় নির্বাচন কমিশন দালাল দালাল দালাল। যখন তিনি এই 3টি শব্দ বারবার ধরে উল্লেখ করছেন, এই বার্তা কার্যত একেবারে বাংলার জনমানুষের জন্য যারা আগামী দিনে ভোট দিতে যাবেন, তিনি বিজেপির দালাল হিসেবে জাতীয় নির্বাচন কমিশনকে আখ্যা দিচ্ছেন এবং সেটা যাতে সাধারণ মানুষের মনের গভীরে প্রতিষ্ঠা পায় সেই চেষ্টাটাই তিনি করছেন। এবং তিনি আজকে একটি কথা বলেছেন যা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে এই জ্ঞানেশ কুমারের অবস্থা ধনকারের মতো হবে। এই ধরনের শব্দবন্ধগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনার তিনি নিরপেক্ষ নন, যারা সাংবিধানিক পদে রয়েছেন তারা তাদের দায়িত্ব পালন করছেন না, তাদের পরিণতি কি হতে পারে তা তিনি ধনকারের প্রসঙ্গ টেনে এনে তিনি বুঝিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারকে। এর পাশাপাশি যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি বলছেন যে আমাকে হিউমিলিয়েট করা হয়েছে, আমাকে অপমান করা হয়েছে, আদতে বার্তাটা কিন্তু সে একেবারে দার্জিলিং থেকে সুন্দরবন পর্যন্ত তৃণমূলের একেবারে তৃণমূল স্তরের যারা কর্মী রয়েছেন তাদের জন্য, যারা আগামী দিনে তৃণমূলের হয়ে ভোটে মূল রাজনীতিতে তারা করবেন বা লড়াইটা তারা করবেন তাদেরকে চাঙ্গা করার জন্য। একদিক থেকে জনমত গঠনের জন্য মূল প্রচারের রূপরেখা কি হবে তৃণমূলে তা তিনি বেঁধে দিয়েছেন। তার পাশাপাশি তিনি কর্মীদের নিজে আজকে অপমানিত হয়েছেন এই বার্তাটা তুলে ধরে তিনি সরাসরিভাবে কর্মীদেরকে চাঙ্গা করেছেন তারা যাতে আগামী দিনে রাস্তায় নামে। নামের প্রতি আবেগ একটা সাধারণ মানুষ বা সাধারণ ভোটার বা সাধারণ যারা তৃণমূল স্তরের কর্মী তাদের মধ্যেও থাকে, সেই আবেগের বিষয়টাও যেন তিনি একটুখানি তুলে ধরার চেষ্টা করেন। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিষয় জানতে খুব ইচ্ছা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বা কি হতে চলেছে, সূত্র মারফত তুমি কি খবর পাচ্ছ জ্যোতির্ময়? দেখো, এই প্রশ্নটা তাকেই করা হয়েছিল। তিনি বলেছেন যে আমরা পার্টিতে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ কি আমরা জানাবো, কিন্তু আমাদের কাছে যে খবর রয়েছে তিনি জানাচ্ছেন যে আগামীকাল দুপুর 3টের সময় দিল্লিতে একটি বৈঠক হবে। পরপর 2টি বিষয় হবে। একদিক থেকে যারা এখানে পার্লামেন্টে এমপিরা রয়েছেন তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল 4টে আগামীকাল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। অর্থাৎ পার্লামেন্টে বিষয়টি উত্থাপিত হতে পারে, পার্লামেন্টে যাতে তৃণমূলের সাংসদরা বিষয়টি নিয়ে সরব হন এবং একেবারে বাজেট সেশন কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে তৃণমূলের আন্দোলনে, তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ত, যাদের তিনি নিয়ে এসছেন প্রায় 100 জনের কাছাকাছি এই এসআইআর এর কারণে বিপর্যস্ত পরিবার, তাদের দিয়ে তিনি সাংবাদিক বৈঠক করাবেন। লক্ষ্য একটাই যে বাংলাতে জনমানসে এই এসআইআর প্রক্রিয়া সমাজে কতটা প্রভাব ফেলেছে সেই বিষয়টা জাতীয় রাজনীতিতে তিনি ইস্যু করে তুলতে চাইছেন এবং সেই কারণেই তাদের দিল্লির মাটিতে এনে তিনি সাংবাদিক বৈঠক করাতে চাইছেন। এবং এর পাশাপাশি তিনি অপমানিত হয়েছেন এই প্রচারটাও তৃণমূল নেতাদের দিয়ে এবার লাগাতার বিষয়টাও তিনি প্রচারের একটা অস্ত্র করতে চাইছেন। আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো জ্যোতির্ময়, কারণ এইটা এবার শুধুমাত্র দিল্লির রাজপথে নয়, এবার একেবারে সোজাসুজি সংসদ ভবনের দিকে ঢুকে যেতে চায়। এই ইস্যুটাকে সাংসদদের মাধ্যমে সংসদে তুলতে চাইছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকো জ্যোতির্ময়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়ায় মানুষের মৃত্যু হয়েছে এর জন্য দায়ী করছেন নির্বাচন কমিশনকে। পাল্টা শুভেন্দু অধিকারী বলছেন এই মৃত্যুর জন্য দায়ী রাজ্য। মৃত্যুর দায় মমতা ব্যানার্জির, তার প্রশাসনে। কমিশন এখানে একজন মাত্র লোককে দিয়েছে, মনোজাগরণ।
বাকি কমিশনের অফিসের টাইপিস্ট থেকে দরজা খোলার লোকটাও প্রোভাইডেড বাই দি স্টেট গভর্নমেন্ট, লিডারশিপ বাই দি স্টেট চিফ মিনিস্টার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ মমতা ব্যানার্জি। 90,000 বিএলও আপনি দিয়েছেন, এইআরও আপনি দিয়েছেন, ডিএমরা আপনার স্তাবক। আপনি ডিএমদের এসআইআর চলাকালীন দুবার বিট করেছেন, সব দায়ভার আপনার। এই দায়ভার আপনাকে দিতে হবে। এক এক করে বক্তব্য আপনাদেরকে শুনিয়েছিলাম, কিন্তু এখন পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুমে রয়েছেন অ্যাসোসিয়েট এডিটর রাজা চট্টোপাধ্যায়। রাজা, সংঘাত তো পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু আজকে যে পরিস্থিতি তৈরি হলো, আমরা দেখলাম ভিতরে এক মিটিং হলো, বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী একের পর যা বললেন, শুভেন্দু অধিকারী যা বললেন, এতে কি সংঘাত আরো খানিকটা বেড়ে গেল? নির্বাচনের আগে দাঁড়িয়ে কি বলবেন? এখন তো কোর্টের ভেতরের লড়াইটা এখনো বাকি, মূল লড়াইটা তো কোর্টের ভেতরে। কারণ দেখো এই লিমা, একটা কথা দর্শকদের আগেই বলে দেওয়া দরকার, যারা আজকে প্রত্যাশা করেছিলেন যে দিল্লির বাজারে আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ঠান্ডা গলায় কথা বলবেন, তারা ভুল ভেবেছিলেন। তার কারণ হয়তো এমন মানুষ কত হাতে গোনা, হয়তো তার কারণ এই বৈঠকটা যে নিষ্ফলা হবে সেটা কিন্তু আগেই পরিষ্কার ছিল। তার কারণ দুজন এমন ব্যক্তি আজকে পরস্পরের সামনে একই টেবিলে বসেছিলেন, যারা পরস্পর দুজনই সাংবিধানিক চেয়ার হোল্ড করেন এবং দুজনই পরস্পরের চোখে অভিযুক্ত। আমি একটু বলে দিই লিবা কেন। তার কারণ অন্য একটি মামলায়, সেটাও এসআইআর রিলেটেড, সুপ্রিম কোর্টে যে হলফনামা দেশের নির্বাচন কমিশন জমা দিয়েছে, সেখানে সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সেখানে এসআইআরে এত অশান্তির জন্য দায়ী করা হয়েছে, কাঠগড়ায় তোলা হয়েছে। বলা হয়েছে যে ইনহেরেন্টলি প্রভোকেটিভ স্পিচ। একের পর এক বৈঠকে উনি এসআইআরকে কেন্দ্র করে যা যা বলেছেন তাতেই বাংলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ফলে এর কোনো দ্বিরুক্তি নেই। সেটা একটা মামলা, পৃথক মামলা, সেটা কিন্তু ডেরেক ওব্রায়েনদের ফাইল করা মামলা নয়। সেখানে এই হলফনামা ইলেকশন কমিশন জমা দিয়েছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারের কাছে যাওয়ার আগে যে 6টা চিঠি লিখেছেন, সেই 6টা চিঠিতেই তিনি যে কথাগুলো বলছিলেন, তার অভিযোগই ছিল যে অসাংবিধানিক প্রক্রিয়ায় তাড়াহুড়ো করে একটা অপরিকল্পিত এসআইআর করা হচ্ছে। আজকেও তিনি একই কথা বলেছেন। ফলে যখন পরস্পরের চোখে অভিযুক্ত দুজন কনস্টিটিউশনাল পোস্টের পদাধিকারী, তারা যখন আজকে এক টেবিলে বসবেন, ইনি ওর অভিযোগ শোনাবেন এবং উল্টো দিকের ব্যক্তি তার অভিযোগ মানবেন না, এটাই প্রত্যাশিত ছিল। এবং আমাদের আরও খানিকক্ষণ পরে আমরা স্পেসিফিক খবর পেলে বলতে পারবো, ভেতরে আজকে অবশ্যই হট টকস হয়েছে, উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছেই। তার কারণ আমরা বেরিয়ে এসেই দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রুদ্ররূপ ধারণ করেছেন এবং তিনি সঙ্গে যাদেরকে নিয়ে গিয়েছিলেন। প্রথমত আজকের এই ছবিটা হচ্ছে ভারতের রাজনৈতিক ইতিহাসে একটা নজিরবিহীন ছবি। নেভার এভার এর আগে আফজাল আমানুল্লাহর মতো বিহার ক্যাডারের কড়া অফিসার পশ্চিমবঙ্গে স্পেশাল রোল অবজারভার হয়ে এসেছিলেন 2004 সাল। এসে তিনি বাসুদেব ব্যানার্জি, তখন সিইসি এখানে মুখ্য নির্বাচনী আধিকারিক, তখন তাকে রাইটার্সে দেখা করে বলেছিলেন বিহারের অবস্থার থেকেও বাংলার অবস্থা খারাপ। তিনি রেকমেন্ড করেছিলেন প্রয়োজনে ভোট পিছিয়ে দেওয়া হোক ইলেকশন কমিশনকে। যদিও ভোট পিছোয়নি, তার সেই মন্তব্য নিয়ে সিপিআইএম এর একটা অংশ রেড়ে করে লেগেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পর্যন্ত আমরা লড়াই দেখেছি, জ্যোতিবাবু টিএন সেশন এইসবও দেখেছি, কিন্তু কখনো কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কালো চাদর জড়িয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনের যেটা সদর দফতর, তার সামনে এসআইআরে যারা আত্মঘাতী হয়েছেন বা যারা মারা গিয়েছেন নানাভাবে কোট আনকোট আতঙ্কে, তাদের নিয়ে গিয়ে এরকম একটা ডেমনস্ট্রেশন করবেন এবং 1.5 ঘন্টা পরও বলছেন বৈঠক বয়কট করে দিয়ে চলে এসেছেন, মুখ্য নির্বাচন কমিশনারকে বয়কট করে চলে এসেছেন। এটা এই দেশের ইতিহাসে স্বাধীনতা এটা বিরল একটা, ভারতে এটা বিরল এবং একদম বেনজির। ধন্যবাদ রাজা। গোটা বিষয়টা নিয়ে এই মুহূর্তে আমরা একটু পর্যালোচনা করার চেষ্টা করব। রাজনৈতিক বিশ্লেষক প্রতীক চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। প্রতীকবাবু, মঞ্জিরা কথা বলছিলাম। প্রতীকবাবু, দেখুন, রাজ্য সরকারের সঙ্গে কমিশনের সংঘাত এর আগে আমরা দেখেছি, কিন্তু এবারে আমরা যেরকমভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম, যেভাবে গেলেন, রাজাদা যেরকমটা বলছিল, এটা বিরল একটা ছবি আমরা দেখলাম। কমিশন খুব স্পষ্ট করে বলে দিল যে এসআইআর সংক্রান্ত কাজে বাধা দিলে কোনো রকম হস্তক্ষেপ হলে তারা কিন্তু বরদাস্ত করবে না। এজেন্সি বনাম রাজ্য সরকার এই মুহূর্তে, অর্থাৎ মুখ্যমন্ত্রী যেভাবে সংঘাতের একের পর এক ঘটনা আমরা দেখছি, ঘটনা প্রবাহ আমরা দেখছি, আগামী ভোটে এর কি ইম্প্যাক্ট পড়তে পারে, সাধারণ মানুষের কাছে কি বার্তা যাবে, আপনার বিশ্লেষণ প্লিজ।
দেখুন, প্রথমত বলি যে তৃণমূল কংগ্রেস কিন্তু এসআইআর এর আবহে বেশ কিছুটা ব্যাকফুটে, তার কারণ যেরকম ভাবে নামগুলো বাদ যাচ্ছে, ফলে তারা চিন্তিত। ফলে সেই জন্য এইটাকে একটা এটা তো রাজনৈতিক বিষয় নয়। এসআইআর এর নতুন করে করা, ভোটার তালিকা পরিশুদ্ধ করা, এটা রাজনৈতিক বিষয় নয়, এটা একটা প্রশাসনিক বিষয়। কিন্তু সেটাকে রাজনৈতিক বিষয় করে তোলার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস উঠে পড়ে লেগেছে এবং সেই জন্যই এখানে গেছে। কিন্তু নির্বাচন কমিশন যতবারই বলেছে যে আপনারা কড়া হাতে ব্যবস্থা নেব, আমরা কিন্তু দেখিনি যে নির্বাচন কমিশন বাধ্য করেছে রাজ্যকে যাতে করে কমিশনের যে গাইডলাইন সেই মতো ব্যবস্থা নেওয়া হয়। কারণ এখনো অবধি আমরা এখানে দেখেছি যে অনেক আধিকারিককে যারা নির্বাচনের কাজ করতে এসেছেন, আইএস অফিসাররা, তাদেরকে ঘিরে বিক্ষোভ, তাদের বিরুদ্ধে কথা বলা, কিন্তু কোনো ব্যবস্থা এখনো অবধি আমরা দেখতে পারিনি যে নেওয়া হয়েছে। ফলে নির্বাচন কমিশন যতই বলুক যে আইনের পথে তারা চলবে, কিন্তু সেটা তো এনশিওর করছে না। আমরা দেখতে পাচ্ছি না যে তৃণমূল কংগ্রেসের যারা এত বাজে কথা বলেছে বা বন্ধ করে দিয়েছে অনেক সময় হিয়ারিং, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা এখনো অবধি হয়েছে? যতক্ষণ না সেই কড়া ব্যবস্থা হবে ততক্ষণ কিন্তু মানুষের নির্বাচন কমিশনের প্রতি আস্থা সেটা কিন্তু আসছে না, এবং তারা তাদের হেনস্থাটাই বড় করে দেখছে। ফলে আমার মনে হয় যে নির্বাচন কমিশনকে ইমিডিয়েট সেটা রাষ্ট্রপতির দ্বারস্থ হয়ে হোক বা বাবু, এই যে হেনস্থার প্রসঙ্গ তুললেন না, খুব ছোট করে জানতে চাই যে এই যে জায়গাটা, এটাই তো তৃণমূল কংগ্রেস বারবার করে ইস্যু করছে। যদি আপনার কথা মতো ধরেন যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ব্যাকফুটে রয়েছে এই এসআইআর আবহে, তাহলে এই যে গোটা বিষয়টা, এই গোটা পর্বের ডিভিডেন্ড কারা পাবে? বঙ্গ বিজেপি আদৌ পাবে? না, এইখানেই মুশকিল যে দেখুন, যখনই হেনস্থা হচ্ছে তখন কিন্তু বিজেপি যে মানুষের পাশে দাঁড়াচ্ছে এরকমটা আমরা দেখতে পাচ্ছি না। সবকিছুই তৃণমূল কংগ্রেস হাইজ্যাক করছে। ফলে মানুষের হেনস্থাটাও যেরকম তৃণমূল কংগ্রেস সামনে নিয়ে আসছে, আবার এসআইআর প্রক্রিয়া করতে দেব না, হিয়ারিং বন্ধ করে দেবো, এইগুলোও করছে। ফলে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসকে আটকাতে পারে একমাত্র নির্বাচন কমিশন আইনি পথে, কিন্তু সেটা অনেক দেরি হয়ে গেছে। আজকে 14 তারিখে লিস্ট বেরোবে, এখনো অবধি কিন্তু আমরা এই নির্বাচন কমিশনকে বলিষ্ঠ পদক্ষেপ নিতে দেখি। অর্থাৎ বেশি মুখের কথা নয়, কিন্তু কাজের ক্ষেত্রেও এর একটা রিফ্লেকশন অন্তত প্রয়োজন ছিল। আপনাকে ধন্যবাদ। সার্কাসের শুরুয়াত হলো। সব মৃত্যুর কারণ কি এসআইআর, তাও আমরা জানি না। প্রতিবাদটা কখন করা উচিত ছিল? যখন এসআইআর শুরু হচ্ছে। অথচ এই এসআইআর পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল মমতা ব্যানার্জির সহযোগিতায়। আপনি চেয়েছেন সমস্যা হোক এবং আপনি সমস্যা আরও তৈরি করছেন, তারপর সমস্যা তৈরি করে সেটাকে আপনি দেখাবেন যে আমি ঠিক করলাম। গুণিনরা এসে এখানে ম্যাজিক দেখাতো, তাদের দেখাতো দাঁতের মধ্যে থেকে কিলবিল করে পোকা বেরিয়ে চলে আসছে। সেই পোকা বেরানোর ওষুধ সেই গুণিন দিচ্ছে। আপনারা শুনেছেন যে দাঁতের পোকা কোনোদিন কিলবিল করে বেরিয়ে আসে? দাঁতের পোকার চেয়ে ক্ষয় রোগ, তাকেই আমরা দাঁতের পোকা বলি। তো বাংলার দিদি সেই দাঁতের পোকা বার করছেন এখন। এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। দেখছে ঘরে ঘরে খুঁজে কে কে এসছে। এখন ঠিক সকালেই এই বঙ্গভবনের বাইরের রাস্তায় হেলি রোডে দিল্লি পুলিশের যাবতীয় ব্যবস্থাপনা সংঘাতের আবহকে আরো জোরালো করে দিচ্ছে। সো আই এম গোইং টু বঙ্গভবন। भाग क्यों रहे हो? देखिए भाई, हम नमस्ते करके कहते हैं, आप लोगों को जैसा भाई बहन है, हमारा भी भाई बहन है। अगर कोई लोगों को घर में कोई आदमी को डेथ हो गया एसआईआर में, वो लोग बच्चा लेके वो सुप्रीम कोर्ट का पास बात करने के लिए आए। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভেতরে ঢুকছেন, অর্থাৎ চাণক্যপুরী বঙ্গভবনের ভেতরে তিনি ঢুকছেন। আমাদের পুলিশ এখানে আছে, চিন্তা করবেন না, একদম সব দেখে নাও। যদি সংবাদ মেসেজ দেবে, দেখেন তো বাড়িতে বড় শাড়ি পরে বেরিয়েছে, এই জায়গা এখন নমস্কার করার টাইম নয়, মানুষ দুঃখে আছে। এখন এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন। হেলি রোডে যে বঙ্গভবন রয়েছে সেই বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। যেরকম মানে একবারে এসে সার্চ করছে ভেতরে, ওদের সার্চ করার অথরিটি নেই। দেখে নাও, তারা আমাদের বঙ্গভবন আমাদের নিজেদের প্রপার্টি, যেখানে যেখানে এরা আছে আমাদের জায়গায় আছে, ওদের জায়গায় নয়। এরা হচ্ছে স্বৈরাচারী
ব্যভিচারী, দুরাচারী, দুষ্টাচারী। আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলাম। দেখুন ওদিকে দাঁড়িয়ে আছে, দেখুন এদিকে দাঁড়িয়ে আছে চোরের মতো। আর সকালে গিয়ে ঘরে ঘরে সার্চ করছে কে কে এসছে। এই কিছুক্ষণ আগে দিল্লির রাজপথে নির্বাচন সদনের সঙ্গে রণংদেহী রূপ দেখলাম আমরা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আজ সকাল থেকে প্রতিবাদে গলাটা তিনি অনেক আগেই তুলে নিয়েছিলেন। পাশে দলের নাম্বার 2 জীবিত হয়েও কমিশনের নথিতে মৃত আর এসআইআর আবহে মৃত্যুর অভিযোগ বেশ কয়েকজনের। এমনই কয়েকজন পরিবারকে দিল্লিতে নিয়ে গিয়েছে বঙ্গের শাসক দল। দিল্লির চাণক্যপুরী এবং হেইলি রোডের বঙ্গভবনে তাদের রাখা হয়, আর সেখানেই ঘরে ঘরে ঢুকে দিল্লি পুলিশের বিরুদ্ধে তল্লাশি চালানোর অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিবাদে রাজধানীর রাজপথে দাঁড়িয়ে গলা তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন আন্দোলন করতে তিনি যাননি দিল্লিতে, আন্দোলন করলে পুলিশের মাথা খারাপ করে দিতেন, এই ভাষাতেই হুঁশিয়ারি দেন তিনি। দিল্লি পুলিশকে সতর্ক করে বলেন লোকেদের হয়রান যেন না করা হয়। এটাও মনে করিয়ে দেন ঘরের কাপড়ে তাকে বেরিয়ে আসতে হয়েছে এই অভিযোগ শোনার পর। हम कोई एजुकेशन नहीं करने के लिए आया। अगर हम एजुकेशन करते तो आप लोगों को हम दिमाग खराब कर देते। अगर आप हमको खुद ऐसा करेंगे बेइज्जती, तो हम भी इज्जत का सब काम लेना जानता है। लेकिन आप मेहरबानी करके इसको बात सुन के हमारे लोगों को हैरान मत करो। ये लोग क्या रास्ता पे रुकेगा, सड़क पे रुकेगा? नहीं तो आपको घर में जाएगा दीजिए, हम भेज देता है। ये ठीक नहीं है। आप जो जगह में लोग रहते हैं उधर में जाके सब सुबह से तंग किया है। मैं देखो घर का कपड़ा पड़ के चलाया। ঘরের কাপড়ে রাজধানীর রাজপথে নিজেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বার্তাটা কি পড়তে পারলো রাজনীতি? রাজধানীতে হাজির জীবিত হয়েও কমিশনের নথিতে মৃত আর এসআইআর আবহে মৃত্যুর অভিযোগ যাদের হয়েছে তাদের পরিবারের সদস্যরা। ঠিক সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় দিল্লি পুলিশ। क्यों नहीं आएगा? अगर जिसको आदमी को डेथ हो गया है वो नहीं आ सकता है, मीडिया को नहीं बता सकता है। देखिए सब दिल्ली पुलिस को लेके आया, जिधर में हमारा लोग है एक पूरा बस भर्ती करके ले आया। देखो आप पुलिस को दिखाइए, हमको मत दिखाइए, पुलिस को दिखाइए। নিশ্চিতভাবে দিল্লি পুলিশের কাছে কিছু ইনপুট রয়েছে। পিএফআই সিমিল লোকেদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকতে পারে, সেক্ষেত্রে তারা খোঁজ খবর তল্লাশি তো রাখবে। মুখ্যমন্ত্রীকে এটা দিচ্ছে, তোল্লা দিচ্ছে, মুখ্যমন্ত্রী সব ম্যানেজ করে করছে এগুলো যাতে হল্লা হয়, মুখ্যমন্ত্রীর জন্য সব আতঙ্কিত এসব করছে, জানে নাটক ফাটক হবে এখানটায়। তাই कोई सुरक्षा नहीं है, कोई सुरक्षा नहीं है। और पुलिस दल में आई हुई है, ऑफिशियल अपॉइंटमेंट लेके आई हुई है। 150 आदमी को डेथ हो गया है। পুলিশকে বলছে তুমি একটু থেকো, বিজেপি নেতাদের বলছে ভাই যা কিছু করো আমাকে একটু দেখো, আমার একটু বাজারটা তৈরি করো, আমি তোমাদের পশ্চিমবঙ্গে বাজার তৈরি করে দিচ্ছি, তোমরা আমার বাজার তৈরি করে দাও। দিল্লির মতো হাই প্রোফাইল জায়গায় জাতীয় সুরক্ষা সবচেয়ে আগে। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এই উস্কানি না দিয়ে দিল্লি পুলিশকে সহযোগিতা করা। जिधर जिधर में वो है उधर में दिल्ली पुलिस भेज दिया है। जब दिल्ली में एक्सप्लोजन होता है तो तब दिल्ली पुलिस कहाँ रहता है? हम दिल्ली पुलिस को ब्लेम नहीं करेंगे, हम तो ब्लेम करेंगे उसको जो माथा पे है उसको। এই প্রশ্নটা মানে রাজনীতির লোকেদের কি খুব বুঝতে অসুবিধা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় আসলে কে? কারণ রাজধানী দিল্লি পুলিশ অমিত শাহের মন্ত্রকের অধীনে, আর সেই কারণেই রাজধানীর বুকে দাঁড়িয়ে দিল্লিতে দাঁড়িয়ে মোদির সেনাপতিকেই নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বেশ কিছু কথা বলেছেন। বাংলায় এলে রেড কার্পেট বিছিয়ে দেওয়া হয়, আর যখন তৃণমূলের লোক মানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন দিল্লি যাচ্ছেন, এখানকার মানুষদের দিল্লি নিয়ে যাচ্ছেন, তখন কালো কার্পেট। I will request the Home Minister not to behave like this. When you come to Bengal, we give you the red carpet, and when you came in Delhi, you give us a black carpet. উনি জেড প্লাস সিকিউরিটি পান, উনি ব্লু অনুযায়ী যা পান সেটা দেন, আর মুখ্যমন্ত্রী এসব কথা না বলাই ভালো। We'll show you the black result. Please restrain yourself from the atrocities, from the torture,
of the Bengal people who have lost their lives. গত 5 বছরে রাজ্যের প্রধান বিরোধী দলের বিরোধী দলনেতাকে 86টা মিথ্যা মামলা দিয়েছেন, 104 বার কোর্টে গিয়ে কর্মসূচির অনুমোদন আদায় করতে হয়েছে এবং 11.5 মাস বিধানসভা থেকে সাসপেন্ড করে বাইরে রেখেছেন। আপনি একটু কম বলুন, বেশি বললে দুর্গন্ধ ছড়াবে। দিল্লি পুলিশ বনাম মুখ্যমন্ত্রী তথা বাংলার পুলিশ মন্ত্রী উত্তাপের পারদ চলল রাজনীতি। আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে চ্যালেঞ্জ শোনা গেল। চ্যালেঞ্জ করলে তারা ভয়ঙ্কর, কারণ আন্দোলনেই তাদের জন্ম, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। And if they challenge like this, then they do not know we are danger than anybody else because we born and brought up from the struggle. মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনে একটা আন্দোলনই করেছেন, সেটা হচ্ছে রতন টাটাকে তাড়ানোর আন্দোলন। আর কোনো আন্দোলন তিনি করেননি। Don't show us the muscle. If nobody fight in this country, I will fight. Our party will fight. নন্দীগ্রামের আন্দোলন জঙ্গলমহলের আন্দোলন, মমতা ব্যানার্জির আন্দোলন ছিল না। নন্দীগ্রামের মানুষ জঙ্গলমহলের মানুষের আন্দোলন। আর ছোট আঙ্গারিয়া থেকে যা যা হয়েছে, তৎকালীন লালকৃষ্ণ আদবানি অটল বিহারী বাজপেয়ী না বাঁচালে হয়তো সব সাইনবোর্ড হয়েছে। দিল্লিতে এত পরিবারকে কেন নিয়ে গেল তৃণমূল, তারও উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন সাংবাদিকদের সঙ্গে তারা সাক্ষাৎ করবেন, আর পরশু সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, অনুমতি দিলে সেখানেও নিয়ে যাবেন। জানুয়ারির প্রথমেই মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রয়োজনে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তিনিই সওয়াল করবেন। তেমন সম্ভাবনা কি রয়েছে, সেই বিষয়টা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে। अगर सुप्रीम कोर्ट परमिशन देगा, हमने फाइल किया है केस, तो पेरेड कर सकता है। हम तो इंसाफ के लिए, इंसानियत के इंसाफ के लिए आए हुए हैं। এসআইআর এর আতঙ্কের নামই হচ্ছে মমতা ব্যানার্জি। প্রথম দিন থেকে কন্টিনিউয়াস ভয় দেখানো, আতঙ্ক তৈরি এবং সমস্ত লোকের নামের বানান ভুল, পদবীর বানান ভুল মুখ্যমন্ত্রীর নির্দেশে করেছে। তো আমাদের দিদি হচ্ছে সে কাকতারুয়া উকিল গেছে সুপ্রিম কোর্টে সার্কাস করতে। এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইবো, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। বিষয় নিয়ে তিনি সুপ্রিম কোর্টে লড়বেন বলছেন, সেই বিষয় নিয়ে কপিল সিবাল অলরেডি সুপ্রিম কোর্টে তার বক্তব্য পেশ করে দিয়েছে। তো দিদি তারপরে কি বলবেন? আমি বলছি সেই শুনানির দিন পর্যন্ত দিদি কি দিল্লিতে থাকবেন এবং তার আগে পালিয়ে আসবে কলকাতায়। আপনি কি সুপ্রিম কোর্টেও এবার দেখুন, আমরা উইদাউট পারমিশন কিচ্ছু করি না। আমরা সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট জুডিশিয়ারি, উই হ্যাভ এ গ্রেট রিগার্ডস। সো ইফ দে অ্যালাউড only then, otherwise the lawyers are fighting, they will fight. একদিকে যখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে, অপরদিকে 12 জন বিধায়ককে নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তথ্যগত অসঙ্গতির জন্য বিএলওদের দায়ী করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল এবং আইপ্যাকের নির্দেশেই তালিকা তৈরি হয়েছে বলে দাবি বিরোধী দলনেতার। কোচবিহার, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের জেলা শাসকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে সাসপেনশনের দাবি তুললেন শুভেন্দু অধিকারী। এবং স্পেসিফিকলি 3-4 জন জেলা শাসক, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, বেশ কয়েকজন জেলা শাসকের বিরুদ্ধে আমরা বসিরহাটপুর বিডিওর মতো সাসপেনশনের দাবি করি এবং গোটা রাজ্য জুড়ে কয়েক লক্ষ নাম এবং পদবীর বানান ভুল মুখ্যমন্ত্রী এবং আইপ্যাকের নির্দেশে যে বিএলওরা করেছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। সেই কারণেই আমরা মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে মিট করতে চেয়েছিলাম। তিনি রিটার্ন মেলে বলেছেন 6 তারিখে মিট করবেন। তাই আমরা ভারতীয় জনতা পার্টির 12 জন এমএলএ সাংবিধানিক প্রধানের কাছে দাবিপত্র দেব, আবেদন করব আমাদের দাবি এবং আবেদন যেন মুখ্য সচিবের কাছে পাঠিয়ে দেন।